স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। আমরা পুরো হরপ্পা সভ্যতাকে যদি দেখি তাহলে এর মধ্যে আমরা তিনটে পর্ব লক্ষ্য করেছি। ফার্স্ট, আমরা দেখেছি 3300 আনুমানিক অ্যাপ্রক্সিমেট 3300 থেকে 2600 পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, সেটা হরপ্পা সভ্যতার ফার্স্ট পর্ব বা এটাকে বলা হয় প্রি হরপ্পান ফেজ। 2600 থেকে 1900 বিসি এই টাইমটাতে বলা হয় ম্যাচিওর হরপ্পান ফেজ, এবং 1900 থেকে 1300 বিসি মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় এই টাইম পিরিয়ডটা হলো লেট হরপ্পান ফেজ। ঐতিহাসিক জিম সাফার এই পিরিয়ডটাকে অর্থাৎ আর্লি হরপ্পান ফেজ যেটা, সেই পিরিয়ডটাকে রিজিওনালাইজেশন এরা বলে উল্লেখ করেছেন, এবং যেটা পরিণত হরপ্পা অর্থাৎ যে টাইমে আমরা হরপ্পার সবচেয়ে বেশি প্রত্নক্ষেত্রগুলো আমাদের আবিষ্কৃত হয় সেটাকে তিনি ইন্টিগ্রেশনাল ইরা, এবং যে টাইমে হরপ্পা সভ্যতার ধ্বংস শুরু হয় সেই টাইমটাকে তিনি লোকালাইজেশন এরা হিসাবে উল্লেখ করেছেন। তো দেখো, আমরা আজকে হরপ্পা সভ্যতার ধ্বংস পর্ব, তার আগে আমরা দেখে নেই ঠিক কি কি ঘটেছিল হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতার সবচেয়ে বিস্তৃত কাল বা বলা যেতে পারে যে যে টাইমে হরপ্পা সভ্যতা সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করেছিল সেটা হলো ম্যাচিওর হরপ্পান ফেজ। ইনিশিয়াল ফেজ রয়েছে আর্লি হরপ্পান ফেজ। ম্যাচিওর হরপ্পান ফেজে হরপ্পার আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখি তার মধ্যে রয়েছে এই টাইমে বড় বড় লার্জ সিটি গড়ে ওঠে, আরবানাইজেশন ঘটে, এবং ক্র্যাফট স্পেশালাইজেশন ঘটে, এবং বিভিন্ন যে পাশাপাশি যে সভ্যতাগুলো রয়েছে মেসোপটেমিয়া ইত্যাদি সভ্যতাগুলোর সঙ্গে তাদের একটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হয়। ঠিক 1900 বিসির পরবর্তী কাল থেকে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো দেখতে পাই যে ধীরে ধীরে হরপ্পা সভ্যতা থেকে বিলীন হয়ে যাচ্ছে, এবং যে কারণে আমরা এই টাইমটাকে ধরে নেই যেটা হরপ্পা সভ্যতার পতনের কাল। তো হরপ্পা সভ্যতার পতন কেন হয়েছিল, কি কি কারণে, সে নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে বলে নেই যে যেহেতু আমাদের হরপ্পা সভ্যতা সম্পর্কে জানতে শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়, যদিও বা হরপ্পা সভ্যতার মানুষেরা কিছু লিপি আমরা পেয়েছি কিন্তু সেটার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, যার ফলে হরপ্পা সভ্যতাকে আমরা প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্ট্রিক ফেজ বলে গণ্য করি। তো হরপ্পা সভ্যতার ধ্বংস ঠিক কি কারণে হয়েছিল এই নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে যে সমস্ত থিওরিগুলো উঠে এসেছে আমরা সেগুলো আলোচনা করব, যেগুলোকে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে পরিগণিত হয়েছে। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব যে পয়েন্টটা, সেটা হচ্ছে আরিয়ান ইনভেনশন, অর্থাৎ আর্যদের আক্রমণ হরপ্পা সভ্যতার পতনকে অনেক ঐতিহাসিক দায়ী করেছেন। বিশেষত রামপ্রসাদ চন্দ্র ফার্স্ট এই আরিয়ান ইনভেনশন বা আর্যদের আক্রমণকে হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তীকালে ঐতিহাসিক মার্টিমার হুইলার এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন, এবং তিনি যে যুক্তিগুলো আমাদের সামনে নিয়ে এসছেন যে আর্যরাই হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে যে এই সময় আমরা মহেন্দ্রদারতে বেশ কিছু স্কেলিটন পাই, যেগুলো থেকে আমরা অনুমান করা হয় যে এই স্কেলিটন গুলো আর্যদের আক্রমণের ফলেই তারা হরপ্পায় এতগুলো, সরি, মহেন্দ্রদারতে এতগুলো স্কেলিটন পাওয়া গেছে, যার ফলে তিনি উল্লেখ করেছেন যে মহেন্দ্রদারতে আক্রমণ হয়েছিল আর্যদের, এবং যার ফলে এই সভ্যতার ধ্বংস হয়েছে। তিনি আরো বেশ কিছু যুক্তি দিয়েছেন তার এই থিওরিকে দাঁড় করানোর জন্য। তিনি বলেছেন যে আমরা ঋগ্বেদে দাস এবং দস্যু যে শব্দ পাই, এবং সেখানে একটা রেফার পাওয়া যায় যে তারা দুর্গবেষ্টিত এলাকায় বসবাস করত। সাধারণভাবে হরপ্পাবাসীদেরও আমরা দেখেছি, তোমরা যদি নগর প্ল্যানিং আমার আগের ভিডিওতে রয়েছে, আমরা যে হরপ্পা এবং মহেন্দ্রদারতে যে নগর প্ল্যানিং সেখানে আমরা দেখেছি সেখানে সিটাডেল এলাকার উল্লেখ রয়েছে, অর্থাৎ দুর্গবেষ্টিত এলাকা। এছাড়াও ঋগ্বেদে ইন্দ্রকে পুরন্দর বলা হয়, অর্থাৎ দুর্গের ধ্বংসকারী, অর্থাৎ এই দুর্গের ধ্বংসকারী বা পুরন্দর দেবতা হিসেবে হরপ্পা এবং আর্য সভ্যতার উল্লেখ করেছে, অর্থাৎ হরপ্পার দুর্গ বা হরপ্পা সভ্যতাকে ধ্বংস করেছে পুরন্দর অর্থাৎ ইন্দ্র। নেক্সট আমরা ঋগ্বেদে একটি শব্দ পাই হরিপ্রিয়া, বা যেটাকে আমরা হরপ্পা বলেই ধরে নিই।
নেক্সট হচ্ছে আর্যরা যে অঞ্চলটাতে তাদের বসতি স্থাপন করেছিল সেই অঞ্চলটার সঙ্গে আমরা হরপ্পা সভ্যতার যে সিটিজ গুলো গড়ে উঠেছিল তার একটা সিমিলারিটিস লক্ষ্য করি। এই সমস্ত যুক্তি দেখিয়ে মার্টিমার হুইলার আর্যদের আক্রমণকে বিস্তৃত আলোচনা করেছেন এবং তোমার হচ্ছে কি বলে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে আর্যদেরকে দায়ী করেছেন। কিন্তু পরবর্তীকালে বেশ কিছু ঐতিহাসিক যেমন পিভি ক্যানে, টেলস, বিবি লাল এরা কিন্তু আর্যদের আক্রমণ থিওরিকে তারা নস্যাৎ করেছেন বা তারা স্বীকার মেনে নিতে চাননি। কেন? কারণ দেখো, আমরা মহেন্দ্রদারোতে যে স্কেলিটন পেয়েছি সেই স্কেলিটনটাতে আমরা স্কেলিটন গুলোতে আমরা একই সময়ের স্কেলিটন নয়, এগুলো বিভিন্ন সময়ের স্কেলিটন হয়েছে সাধারণভাবে। অর্থাৎ তাদের মধ্যে স্কেলিটন গুলোর বয়সের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সাধারণভাবে বিবি লাল এবং ডেলস মনে করেন যে যদি হরপ্পা সভ্যতায় আর্যদের আক্রমণের ফলে এই স্কেলিটন গুলো জমা হয়ে থাকে তাহলে সেগুলো একই পিরিয়ডের হতো, এত দীর্ঘ সময় ধরে বা গ্র্যাজুয়ালি এগুলো জমা হতো না, এগুলো সাডেনলি একই টাইমে পাওয়া যেত। যার ফলে বলছে যে এগুলো সেম পিরিয়ডের নয়, যার ফলে আর্যদেরই যে আক্রমণ ঘটেছে এই কথা আমরা বলতে পারি না। নেক্সট, আর্যরা যদি আক্রমণ করেই থাকে তাহলে দুর্গবেষ্টিত এলাকার পাশে কিছু আমরা দেখতে পেতাম স্কেলিটন পড়ে রয়েছে, কারণ সেই সব জায়গায় যুদ্ধ হতো, কিন্তু আমরা সেই ধরনের কোনো নিদর্শন পাই না। বা যে স্কেলিটন গুলো পাওয়া যায় তাতে আর্য বংশোদ্ভূত কোনো ব্যক্তির বা কোনো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি না। এই সমস্ত দিকগুলো বিবেচনা করে ঐতিহাসিক ডেলস আর্যদের আক্রমণ তত্ত্বকে মেনে নেননি এবং এটাকে আমরা হরপ্পা সভ্যতার পতনের কারণ বলে মেনে নিতে পারি না। নেক্সট গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো রয়েছে যেগুলো বেশিরভাগ ঐতিহাসিকরা মেনে নিয়েছেন তার মধ্যে রয়েছে ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। তো প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বেশ কিছু বিপর্যয়ের আমরা নিদর্শন পেয়েছি যেগুলোকে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করা আছে। ফার্স্ট হচ্ছে বন্যা। বন্যাকে হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে ধরে নেওয়া হয়েছে। তো দেখো কি বলা হয়েছে। দেখো হরপ্পায় আমরা যে বিষয়গুলো দেখেছি যে হরপ্পা সভ্যতার যে নিদর্শনগুলো পাওয়া গেছে, মহেন্দ্র দারোতে যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলোতে আমরা দেখেছি যে বেসিক্যালি এই যে ফ্রড এই থিওরিটা দিয়েছে ঐতিহাসিক রাইকার দিয়েছে ফ্রডের থিওরিটা। তো তিনি কি বলছেন যে মহেন্দ্র দারোর যে আমরা বিল্ডিং গুলোর নিদর্শনগুলো পেয়েছি বা সেগুলোতে আমরা কিছু কাদা বা পলির চিহ্ন পেয়েছি যেগুলো প্রায় মাটি থেকে প্রায় 30 ফিট উঁচুতে অবস্থান করেছে এবং সেখানেও আমরা পলি পড়তে দেখেছি। সাধারণভাবে এত উঁচুতে পলি এলো কিভাবে তার বর্ণনা করতে গিয়ে রাইকার যেটা বলেছেন যে এখানে একটা টেকটনিক মুভমেন্ট ঘটেছিল, অর্থাৎ পাত। আমরা জানি যে আহ, কতগুলো পাতের সমন্বয় রয়েছে পৃথিবীতে। তোমরা যদি টেকটনিক সম্পর্কে জানো তাহলে বুঝতে পারবে যে পৃথিবী কতগুলো পাতের উপর দাঁড়িয়ে আছে। এই পাতগুলো যখন একে অন্যের সঙ্গে সংঘর্ষ করে তখন বিভিন্ন ধরনের আহ ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন টেথিস সাগরে আমরা হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তো ঠিক সেই রকম টেকটনিক মুভমেন্টের ফলে এখানে একটা বন্যা হয়েছিল। সেই বন্যাটা কি তিনি বলছেন ক্যাটাস্ট্রফিক ফ্লড, অর্থাৎ সুনামি জাতীয় বন্যা, যার ফলে এই মাটি থেকে 30 ফুট উঁচুতে পর্যন্ত জল উঠেছিল এবং এই বন্যার ফলে এই সভ্যতার মহেন্দ্রদ্বারও ধ্বংস হয়েছিল বা এই সভ্যতার ধ্বংস হয়েছিল। কিন্তু অনেক ঐতিহাসিক এটাকে মেনে নেন না, কারণ যদি সেটা হতো তাহলে টেকটনিক মুভমেন্টটা এত বড় যে হরপ্পা সভ্যতার বিস্তৃতি রয়েছে এত দূর পর্যন্ত একই যুক্তিতে দাঁড় করানো যায় না। আবার ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে অনেকে বলেছে যে আর্থকুইকের ফলে অর্থাৎ ভূমিকম্পের ফলে কি হয়েছে, তোমার হচ্ছে হরপ্পা বা মহেঞ্জোদারো ধ্বংস হয়েছে। কি হয়েছে? ভূমিকম্পের ফলে ইন্দাস যে রিভার, সেই ইন্দাস রিভারের কি নদীপথে বাধা সৃষ্টি হয়েছে এবং সেখানে একটা বাঁধের মতো সৃষ্টি হয়েছে, যার ফলে ইন্দাস ফ্লো এই বাঁধে এসে বাধা পেয়েছে, কারণ ভূমিকম্পের ফলে সেখানে ভূমিরূপ উঁচু নিচু হয়ে গেছে, সমতল ভূমি উঁচু হয়ে গেছে এবং নদীর মুখে পড়ে সেখানে একটা বাধা সৃষ্টি করেছে। যার ফলে কি হয়েছে, এই ইন্দাস রিভারের জল আর এদিকে বইতে পারেনি, যেগুলো পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে এবং শহরগুলোকে ডুবিয়ে দেয়, যার ফলে হরপ্পা মহেঞ্জোদারো এই সভ্যতাগুলোর ধ্বংস হয়েছে। পরবর্তীকালে
তোমার হচ্ছে কি বলে, এই যে ন্যাচারাল ডিজাস্টার বা টেকটনিক মুভমেন্ট বা আর্থকুইক এর ফলে যে হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছে তা কিন্তু অনেক ঐতিহাসিক মেনে নেননি, বিশেষত ল্যামব্রিক মেনে নেননি। তিনি বলেছেন যে হরপ্পা সভ্যতার যেটা ধ্বংস হয়েছে তার পিছনে আমরা যেটা কারণ দেখতে পারি, এই যে কাদার চিহ্নগুলো যেগুলোকে প্রমাণ করছে, আসলে এই কাদাগুলো সেই কারণে হয়নি, এগুলো আসলে আহ কোনো ঝড় হয়েছিল এবং ঝড়ের ফলে সেই ধুলো উপরে পড়ে জমা হয়ে সেগুলো তোমার হচ্ছে ইন্দা ইন্দাস নদীতে মানে সেগুলো সৃষ্টি করেছে। তিনি কি বলেছেন, ল্যামব্রিক কি যুক্তি দিয়েছেন কি কারণে হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছে? তিনি বলেছেন ইন্দাস নদী তার গতিপথ শিফট করেছিল, অর্থাৎ ইন্দাস নদী যেদিক থেকে বয়ে চলছিল তার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বয়েছিল। মনে করো ইন্দাস নদী ঠিক এভাবে প্রবাহিত হচ্ছে এবং তার পাশে মহেন্দ্রদ্বারও এখানে অবস্থিত, হরপ্পা এখানে অবস্থিত, যার ফলে এই নদীর জলকে ব্যবহার করে তারা কি করছে, বিভিন্ন ধরনের কৃষিকাজ করছে এবং হরপ্পার ইকোনমির মূল ভিত্তি হচ্ছে ট্রেড, তারা ব্যবসা বাণিজ্য করছে। কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে কি কারণে, এই যে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং যার ফলে কি হয় যে এই মহেন্দ্রদ্বার এবং হরপ্পা থেকে এই শহরগুলো থেকে নদী দূরে সরে যায়, তাদের যে ইকোনমির যে ভিত্তি সেটা বিঘ্নিত হয় এবং যার ফলে তোমার হচ্ছে এই সভ্যতার ধ্বংস হয়েছে। আবার অনেকে বলেছে, যেমন সিরিন রত্নাগার রিসেন্ট তথ্য নিয়ে এসেছে, সিরিন রত্নাগার, যে লাপিস লাজুলি যে ট্রেড সেটা ডিক্লাইন করে গিয়েছিল বা ট্রেড ডিক্লাইন করে গিয়েছিল, যার ফলে হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছে। নেক্সট আমরা আরো বেশ কিছু তথ্য পেয়েছি হরপ্পা সভ্যতার ধ্বংসের পিছনে। তার মধ্যে হচ্ছে ইনক্রিজ অ্যারিডিটি এবং ড্রাইভ আপ অফ ঘাগরা হাকরা যে রিভার, অর্থাৎ যেটা আমরা সিন্ধু নদীর পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ সরস্বতী নদী আমরা বলে যাকে চিহ্নিত করি, সেই নদীর জল শুকিয়ে গিয়েছিল। কেন জল শুকিয়ে গিয়েছিল? বলছে এই যে টেকটনিক ডিস্টারবেন্সের ফলে অর্থাৎ টেকটনিক মুভমেন্টের ফলে কি হয়েছিল, যে সুতলেজ এবং যমুনার জল কি হতো, এই হাকরা ঘাগরা হাকরা নদীতে প্রবাহিত হতো এবং এই টেকটনিক মুভমেন্টের ফলে কি হয়, এই সুতলেজ এবং যমুনা কি করে আর এই নদীতে জল প্রবাহিত করে না, সুতলেজ গিয়ে যুক্ত হয় ইন্দাস নদীর সঙ্গে এবং যমুনা গিয়ে যুক্ত হয় গঙ্গা নদীর ফলে, যার ফলে কি হয় স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যেটা হচ্ছে এই নদীতে জলপ্রবাহ বন্ধ হয়ে যায় এবং এই নদীতে জলপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সভ্যতার ধ্বংসপ্রাপ্ত হয়। তো যেহেতু আমরা আর্কিওলজিক্যাল সোর্সেস এর উপর ডিপেন্ড করে হরপ্পা সভ্যতার বিস্তৃত আলোচনা করে থাকি, যে তার ইকোনমি এগ্রিকালচার সমস্ত কিছুই, যার ফলে হরপ্পা সভ্যতা ঠিক কি কারণে ধ্বংস হয়েছিল তা নিয়ে ঐতিহাসিক মহলে আজও বিতর্ক রয়েছে এবং এ সম্পর্কে কোনো মানে পার্টিকুলার সিদ্ধান্তে উপনীত হওয়া আজও সম্ভব হয়নি। তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে, আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাসটি যদি ভালো লাগে তবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনটি অন করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও তোমরা ইউজিসি নেট এবং ডব্লিউবি সেটের জন্য পেপার 2 হিস্ট্রি এবং পেপার 1 এর যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে আমি অফলাইনে বালুরঘাটে প্রিপারেশন তোমাদের কোচিং দিয়ে থাকি। তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট এরপরে যে ক্লাস আসতে চলেছে তোমাদের, আমি এরপরে তোমাদের কিছু ফার্স্ট পেপারের ক্লাস নিয়ে আসব এবং আমাদের যে এর পরবর্তী যে সিভিলাইজেশন রয়েছে, বৈদিক সিভিলাইজেশন, সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা হবে। হরপ্পা সভ্যতার ইকোনমি, নগরায়ন, ধোলাভিরা এই সম্পর্কে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি মনে করো যে সেই ভিডিওগুলো দেখবে, তাহলে আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকা।